হ্যালো স্টুডেন্টস, আমি মণিদীপা ম্যাম, তোমাদের বাংলা শিক্ষিকা। তোমাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাই তোমাদের নিজেদের ই-লার্নিং অ্যাপ বিদ্যার্থী ইন্ডিয়াতে। আচ্ছা, তোমরা গল্প শুনতে ভালোবাসো? বিভিন্ন রকম মজার গল্প। কে তোমাদেরকে গল্প শোনায়? ঠাম্মি, দিদা, মা? গল্প শুনতে নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগে। আচ্ছা, আগে বলো, তোমরা কি কি গল্প শুনেছো? মানে কি কি টাইপের গল্প তোমরা শুনে থাকো? রহস্যজনক গল্প, ভূতের গল্প? আচ্ছা, তোমরা রূপকথার গল্প শুনতে ভালোবাসো? রূপকথার গল্পে কিন্তু অনেক সুন্দর সুন্দর উপাদান থাকে, যেমন রাজা, রানী, দৈত্যী, দানব, রাক্ষস, খক্ষস, যক্ষীরাজ, পক্ষীরাজ, নানা রকমের মন ভোলানো উপাদান থাকে এই রূপকথার গল্পে। তাই তোমরা তো অনেক ছোট, তোমাদের আশা করি এই রূপকথার গল্প শুনতে সব থেকে বেশি ভালো লাগবে। আজকে তোমাদেরকে রূপকথার গল্প শোনাতে চলে এসেছে একজন। কে বলো তো? না না না, আমি নই, আমি গল্প শোনাবো না। তোমাদেরকে আজকে গল্প শোনাবে সুনির্মল বসুর গল্প বুড়ো। সে পিঠে করে এক বোঝা, এক থলি গল্প নিয়ে এসেছে শুধুমাত্র তোমাদেরকে শোনানোর জন্য। কি তোমরা সবাই শুনবে তো? আমিও শুনবো তোমাদের সাথে। তাহলে চলো আর দেরি না করে আমরা গল্প বুড়োর কাছ থেকে গল্প শুনে নিই। আজকে আমরা গল্প শোনার ছলে ছলে আলোচনা করব পঞ্চম শ্রেণীর পাঠ গল্প বুড়ো। সুনির্মল বসুর লেখা প্রথম পাঠ, যেটা পঞ্চম শ্রেণীতে আছে, প্রথম টপিক যে কবিতাটা আছে সেটা হলো গল্প বুড়ো, আর সেটাই আমরা আজকে আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি এখানে গল্প বুড়ো আছে। গল্প বুড়োর পিঠে দেখুন একটা মস্ত রকম ঝোলা আছে। এই ঝোলাটা দেখতে পাচ্ছ? এই ঝোলাটাতে করেই গল্প বুড়ো অনেক অনেক রূপকথার গল্প নিয়ে তোমাদের কাছে চলে এসেছে। তোমাদের সবাইকে ডাকছে। কি জন্য ডাকছে? গল্প বুড়ো তোমাদেরকে গল্প শোনাবে। আচ্ছা, তার আগে বলো, এই বুড়োটার নাম গল্প বুড়ো হলো কেন? আচ্ছা, রাস্তায় আমরা অনেক ফেরিওয়ালাকে দেখি। কেউ হয়তো চুড়ি বিক্রি করছে, চুড়ি চাই চুড়ি চাই চুড়ি চাই। কেউ হয়তো ঝালমুড়ি বিক্রি করছে, কেউ হয়তো বাসন বিক্রি করছে, কেউ হয়তো খেলনা বিক্রি করছে। তখন আমরা তাদেরকে কি বলি? খেলনাওয়ালা, বাসনওয়ালা, চুড়িওয়ালা, মানে যেটা বিক্রি করছে সেটার নাম ধরে ডাকি। ঠিক সেই রকম ভাবে এই বুড়োটি গল্প বিক্রি করতে এসেছে, গল্প শোনাতে এসেছে। এই ঝোলার মধ্যে আছে বিভিন্ন রকমের রূপকথার গল্পের উপাদান আর বিভিন্ন রকম গল্প। তাই জন্য আমরা একে বলছি গল্প বুড়ো। ঠিক যেমনি চুড়িওয়ালা, ফেরিওয়ালা, ঝালমুড়িওয়ালা, বাসনওয়ালা, খেলনাওয়ালা বলে, ঠিক সেই রকম ভাবে যেহেতু ইনি গল্প বিক্রি করতে এসেছে, গল্প শোনাতে এসেছে, তাই জন্য এর নাম হলো গল্প বুড়ো। আচ্ছা, আজকে এই আলোচনাটা তোমরা যাতে সুন্দরভাবে বুঝতে পারো তার জন্য পুরো আলোচনা পর্যায়টাকে আমি কতগুলি ভাগে ভাগ করেছি। প্রথমেই থাকছে কবি পরিচিতি, অর্থাৎ কবি সুনির্মল বসু সম্পর্কে আমরা কিছু জেনে নেব। তারপরে থাকছে উৎস। উৎস কথার অর্থ হলো এই যে কবিতাটা তোমাদের বইয়ে আছে, যে কবিতাটা তোমরা আজকে পড়বে, যেটা আমি আজ আলোচনা করব, সেই কবিতাটা প্রথম কোথায় ছিল, প্রথম কোন বইতে ছিল, সেটা আমরা জেনে নেব উৎস অংশে, অর্থাৎ কোথা থেকে এসেছে। তারপরে থাকছে প্রতিনির্দেশ। প্রতিনির্দেশ শব্দটা তোমাদের কাছে একটু নতুন, এটাকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। আজকে যেটা আমরা পড়ছি সেটা পুরোটাই রূপকথার গল্পের বিভিন্ন উপাদান নিয়ে, রূপকথার গল্প নিয়ে এই কবিতাটা পুরোটা তৈরি হয়েছে, কবিতাটা পুরোটা লেখা হয়েছে। ঠিক সেই রকম ভাবে
বিভিন্ন রকম রূপকথার উপাদান নিয়ে আর কেউ কি কোনো গল্প কবিতা লিখেছেন? কারা লিখেছেন এবং সেগুলোর নাম কি? প্রতিনির্দেশ অর্থাৎ এই রকমই সিমিলার এই রূপকথার গল্প নিয়ে অন্য কিছু লেখা, অন্য কোনো গল্প, অন্য কোনো কবিতা, সেটা আমরা দেখে নেব প্রতিনির্দেশ অংশে। তারপরে আছে শব্দার্থ, অর্থাৎ এই কবিতাটার থেকে যে যে শব্দের অর্থগুলো আমার মনে হয়েছে তোমরা নাও জানতে পারো বা একটু কঠিন, একটু জেনে রাখলে পরীক্ষাতে এটা আসতে পারে, সেই শব্দের আমি অর্থ এখানে বিশ্লেষণ করে দিয়েছি। কবিতাটা পুরোটা মানে বুঝিয়ে দেওয়ার পরে থাকছে কবিতাটার বিষয় সংক্ষেপ, অর্থাৎ পুরো কবিতাটার ভাববস্তু কি, পুরো কবিতাটাতে কবি কি বলতে চেয়েছেন, তোমাদের কাছে কি বার্তা প্রেরণ করেছে, সেটা আমরা বিষয় সংক্ষেপ অংশে আলোচনা করেছি। তারপরে থাকছে গুরুত্বপূর্ণ কিছু পংক্তির বিশ্লেষণ। কবিতাটার মধ্যে থেকে আমি মোটামুটি 4-5টা লাইন নিয়ে নিয়েছি, যেগুলো আমি আর একবার করে তোমাদেরকে ব্যাখ্যা করে দেব, যেটা ব্যাখ্যা করলে তোমাদের কোশ্চেনের আনসার লিখতে আরো অনেক বেশি সুবিধা হবে, বা ওই ধরনের পংক্তিগুলো থেকে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন আসে। ব্যাকরণগত আলোচনাতে আমি কিছু সমার্থক শব্দ রেখেছি, বিপরীত শব্দ রেখেছি, সেগুলো তোমাদের সাথে আলোচনা করব। এবং সব শেষে যেটা তোমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন বলি। এই যে কবিতাটা আমরা পড়বো, কবিতাটা আমরা বুঝবো, আমরা তার থেকে শব্দার্থ পড়বো, বিষয় সংক্ষেপ পড়বো, গুরুত্বপূর্ণ পংক্তিগুলো পড়বো, তার মধ্যে থেকে কোনগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা সব থেকে বেশি, সেই কিছু প্রশ্ন আমি রেখেছি। সেই প্রশ্নগুলো তোমাদেরকে আমি আলোচনা করে দেব, তোমরা পরে ওগুলো, তোমরা তো পুরোটাই বুঝবে, বোঝার পরে পুরোটা নিজের ভাষায় লিখবে। তাহলে চলে যাই কবি পরিচিতিতে। কবিতাটার কবিকে? কবি সুনির্মল বসু, আগেই বলেছি। তাহলে সুনির্মল বসু হলেন বাংলা সাহিত্যের একজন স্বনামধন্য শিশু সাহিত্যিক। শিশু সাহিত্যিক মানে কি বলো? শিশু সাহিত্যিক মানে হচ্ছে যারা শিশুদের জন্য মজার মজার সরস নানা রকম কবিতা, গল্প, মানে শিশুদের উপযোগী, শিশুদের উপযুক্ত, শিশুদের ভালো লাগবে, শিশুদের পছন্দসই নানা রকম গল্প কবিতা লেখেন, সেই সমস্ত সাহিত্যিকদের বলা হয় শিশু সাহিত্যিক। প্রধানত শিশুদের জন্য মজার মজার সরস সাহিত্য রচনায় তিনি সিদ্ধহস্ত ছিলেন। তার লেখা কয়েকটি উল্লেখযোগ্য বই হলো ছানা বড়া, বেড়ে মজা, হইচই, ছন্দের টুংটাং, এগুলো সব হচ্ছে তার লেখা উল্লেখযোগ্য বই। তাছাড়া সুনির্মল বসুর লেখা কয়েকটি বিখ্যাত কবিতা আছে, তার মধ্যে একটা হচ্ছে সবার আমি ছাত্র, আর একটা হচ্ছে আষাঢ়ের ভোর রাতে। এই দুটো কবিতাই কিন্তু খুব বিখ্যাত কবিতা। এগুলো তোমরা আরেকটু যখন বড় হবে তখন হয়তো পড়বে, বা কেউ কেউ হয়তো পড়ে ফেলেছো নিচের ক্লাসে বা অন্য বই থেকে। আমরা ক্লাসের বই ছাড়াও তো আরো অনেক বই পড়ি, তাহলে সেই রকম বইতে নিশ্চয়ই আমরা কেউ তোমরা পড়ে থাকবে বা হয়তো পরে পড়বে। পাশে আমি সুনির্মল বসুর একটা ছবি রেখেছি। তাহলে গল্প বুড়ো কবিতাটা ওই যে বলেছিলাম উৎস প্রথম কোথা থেকে নেওয়া হয়েছে, যেটা থেকে এসেছে, যেটা থেকে তোমাদের পাঠ্য বইতে এসেছে। তাহলে পাঠ্য বইতে আসার আগে এটা কোথায় ছিল? সুনির্মল বসুর শ্রেষ্ঠ কবিতা। তাহলে গ্রন্থটার নাম বলো কি? সুনির্মল বসুর শ্রেষ্ঠ কবিতা। পুরো গ্রন্থটার নাম হচ্ছে সুনির্মল বসুর শ্রেষ্ঠ কবিতা। মনে থাকবে, উৎস যদি বলে এই কবিতাটার উৎস কি, তখন তোমরা লিখবে কবিতাটি সুনির্মল বসুর শ্রেষ্ঠ কবিতা গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এবারে আমি পুরো কবিতাটা তোমাদেরকে লাইন ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি। দেখো, বইছে হাওয়া উত্তুরে, উত্তুরে কথার অর্থ হলো উত্তর দিক থেকে যে হাওয়াটা বয়ে আসছে। উত্তর দিক থেকে কখন হাওয়া বয়ে আসে? শীতকালে। শীতকালে উত্তর দিক থেকে হাওয়া বয়ে আসে। তাহলে এটা বোঝাই যাচ্ছে কোন সময়ের কথা বলা হচ্ছে। এটা একটা শীতকালের কথা বলা হচ্ছে। শীতকালে যখন উত্তর দিক থেকে হাওয়া বইছে। গল্প বুড়ো থুত্থুরে চলছে হেঁটে পথ ধরে, শীতের ভোরে সত্তরে।
গল্প বুড়ো থুতথুড়ে মানে অনেক বুড়ো হয়ে গেছে গল্প বুড়ো। সে হেঁটে পথ ধরে ধরে হাঁটছে শীতের ভোরে সত্তরে। সত্তরে কথার অর্থ হলো তাড়াতাড়ি করে হেঁটে চলেছে। চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, রূপকথা চাই রূপকথা। গল্প বুড়ো যে কোনো ফেরিওয়ালাকে দেখবে কিছু বিক্রি করতে গেলে খুব চিৎকার করে, চেঁচায়, চেঁচিয়ে চেঁচিয়ে বলে। তাহলে চেঁচাতে চেঁচাতে সে বলছে রূপকথা চাই রূপকথা। ডাক ছেড়ে সে ডাক ছেড়ে, ডাক ছেড়ে সে ডাক ছেড়ে। এখানে দেখো গল্প বুড়ো থুতথুড়ে, ডাক ছেড়ে সে ডাক ছেড়ে। ডাক ছেড়ে, ডাকা মানে হচ্ছে অনেক জোরে জোরে, এটা হচ্ছে অনেক জোরে, এটা হচ্ছে সাধারণভাবে ডাকা। ডাক ছেড়ে কথার অর্থ হলো অনেক জোরে ডাকছে, আর এটা হচ্ছে সাধারণভাবে ডাক মানে অনেক জোরে জোরে সে ডাকছে। বলছে হেঁকে, বলছে ডেকে হাঁক ছেড়ে মানে জোরে জোরে ডাকছে। আর বলছে কি বলছে, ঘুম ছেড়ে আজ ওঠ তোরা, আইরে ছুটে ছোট্টরা, কি আছে মোর তলপিটায় দেখবি যদি জলদি আয়। জলদি কথার অর্থ হচ্ছে তাড়াতাড়ি, জলদি। গল্প বুড়ো সব ছোট্ট বাচ্চাদেরকে ডাকছে, বলছে তোরা তাড়াতাড়ি আয়, আর দেখবি আমি পিঠে যে তলপিটা নিয়ে আসছি সেই তলপির ভেতরে কি কি আছে, দেখবি যদি জলদি আয়। জলদি মানে তাড়াতাড়ি আয়। কাঁধের ওপর এই ঝোলা, গল্প ভরা মন ভোলা, দত্তি দানব। দেখো কাঁধের ওপর এই ঝোলাতে নানা রকমের মন ভোলানো গল্প আছে। সেই কাঁধের ঝোলার ভেতরে কি কি আছে, যেহেতু এটা একটা রূপকথার গল্প বিক্রি করতে এসছে, রূপকথার গল্প বলতে এসছে, তাহলে দেখে নি রূপকথার কোন কোন উপাদান এই গল্প বুড়োর ঝোলাতে আছে। দত্তি দানব যক্ষীরাজ, রাজপুত্তুর পক্ষীরাজ, মন পবনের দাঁড়খানা, আজগুবি সব কারখানা, ভর্তি আমার তলপিটায় দেখবি যদি জলদি আয়। তাহলে তলপিটাতে কি কি আছে, দত্তি আছে, জাহ্নব আছে, যক্ষীরাজ আছে, রাজপুত্তুর আছে, পক্ষীরাজ আছে, মন পবনের দাঁড়খানা আছে। এই সমস্ত কিছুতে তার তলপিটা ভর্তি। এই সমস্ত কিছু যদি দেখার দরকার হয় তাহলে তোরা জলদি আয়। কড়ির পাহাড়, আরো কি কি আছে দেখে নাও। কড়ির পাহাড় সার বাঁধা, মানিক হীরা চোখ ধাঁধা, সোনার কাঠি ঝলমলে, ময়নামতি টলমলে, তেপান্তরের মাঠখানা। এগুলো সমস্ত কিছু কিন্তু রূপকথার উপাদান। আর এই সমস্ত উপাদান কোথায় আছে, গল্প বুড়োর ওই ঝোলাটার ভেতরে আছে। হট্ট মেলার হাটখানা, আটকালো এই তলপিটায়। আটকালো মানে কি, ওই তলপিটার ভেতরে আছে। কি কি আছে, কড়ির পাহাড় আছে, মানিক হীরা আছে, সোনার কাঠি আছে, ময়নামতি টলটলে আছে, তেপান্তরের মাঠখানা আছে, হট্ট মেলার হাটখানা আছে। তাহলে সব কিছু কোথায় আছে, এই তলপিটার ভেতরে আছে, দেখবি যদি জলদি আয়। আরো কি কি আছে, কেশবতী নন্দিনী আছে এই থলেতে বন্দিনী হয়ে। কেশবতী নন্দিনী যে রূপকথার একটা খুব গুরুত্বপূর্ণ চরিত্র, রূপকথার গল্পের প্রায় বেশিরভাগ গল্পতেই এই কেশবতী নন্দিনীকে আমরা দেখতে পাই। সেই কেশবতী নন্দিনী এখন কোথায় আছে, গল্প বুড়োর তলপিটার ভেতরে বন্দিনী হয়ে আছে। শীতের প্রখর প্রত্যুষে, প্রত্যুষে মানে হচ্ছে ভোরবেলা, আর প্রখর প্রত্যুষ মানে হচ্ছে আরো অনেক ভোর, মানে তখন একদম আলো দেখা যাচ্ছে না, সেই রকম প্রত্যুষে আসবে না যে শত্রু সে। যে ছোট বাচ্চা গল্প বুড়োর কাছে আসবে না সে কিন্তু গল্প বুড়োর শত্রু হয়ে যাবে। ভাঙবো তাদের মূর্খতা, বলবো না কো রূপকথা। যে গল্প বুড়োর কাছে আসবে না, গল্প বুড়ো তাকে কিভাবে রূপকথা গল্প শোনাবে। তাই গল্প বুড়ো বলছে যে ওই শীতের প্রখর প্রত্যুষে সবাই তোরা ছুটে ছুটে জলদি আয়, আমি দেখাবো আমার তলপিটার ভেতর কি আছে। তাহলে তোমরা কবিতাটা বুঝতে পারলে, খুব সোজা একটা কবিতা। তাহলে আমরা পুরো কবিতাটা ভরে দেখলাম যে রূপকথার নানা রকম উপাদান ওই কবিতাটার মধ্যে আছে। তাহলে এই রকমই রূপকথার উপাদান নিয়ে আর কে কি লিখেছে আমরা দেখে নিচ্ছি। রূপকথার গল্প নিয়ে সাহিত্য রচনা করেছেন এমন সাহিত্যিক হলেন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুরমার ঝুলি, অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা
সুয়োরানী ও দুয়োরানী। তাছাড়াও আরো কয়েকজন শিশু সাহিত্যিক, ওই যে বললাম যে শিশু সাহিত্যিক ছিলেন একজন সুনির্মল বসু, তাহলে আরো কয়েকজন শিশু সাহিত্যিক দেখো, ভবানী প্রসাদ মজুমদার, তার লেখা হচ্ছে মজার ছড়া। লীলা মজুমদারের লেখা হচ্ছে বদ্রীনাথের বড়ি। সুকুমার রায়ের লেখা হযবরল। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা টুনটুনির গল্প। এনারা সবাই কিন্তু একজন বিখ্যাত বিখ্যাত শিশু সাহিত্যিক, যারা শিশুদের জন্য বিভিন্ন রচনা করেছেন, কবিতা, গল্প, উপন্যাস, শিশুদের জন্য, শিশুদের মনের মতো করে, শিশুদের যেটা পছন্দ, শিশুদের যেটা পড়তে ভালো লাগবে, বুঝতে ভালো লাগবে, সেই ধরনের উপাদান নিয়ে রচনা করেছেন, তাই এনাদেরকে শিশু সাহিত্যিক বলা হচ্ছে। তাহলে বিষয় সংক্ষেপটা আশা করছি তোমরা নিজেদের ভাষায় লিখে দিতে পারবে। তাও আমি আরেকটু তোমাদেরকে হেল্প করে দিচ্ছি, বিষয় সংক্ষেপ মানে পুরো কবিতাটার সার সংক্ষেপটা কি হতে পারে। এক শীতের প্রখর প্রত্যুষে কে এসেছে? গল্পবুড়ো এসেছে। গল্পবুড়ো বিভিন্ন রকমের মজার মজার রূপকথার গল্প নিয়ে এসেছে গল্পবুড়ো। সে কি করেছে? পিঠে তার কি মস্ত এক ঝোলা, এবং সেই ঝোলায় কি কি বন্দি হয়ে আছে দেখো, রূপকথার নানা রকম চরিত্র এবং উপাদান। রূপকথার চরিত্র উপাদানগুলো কি কি? দৈত্যী, দানব, যক্ষীরাজ, পক্ষীরাজ, কেশবতী নন্দিনী, হট্টমেলার হাটখানা, তেপান্তরের মাঠখানা, তারপরে সোনার কাঠি ঝলমলে, ময়নামতি টলটলে, কড়ির পাহাড়, এই সমস্ত উপাদান কোথায় আছে? গল্পবুড়োর ওই তলপিটার ভেতরে আছে। আর যেখানে কেশবতী নন্দিনীও ওই থলেতে বন্দিনী হয়ে আছে। এই সমস্ত মজার গল্প শোনার জন্য শিশুদেরকে দৌড়ে আসতে বলেছেন। কে আসতে বলেছে? গল্পবুড়ো। কারণ দৌড়ে না এলে তারা এই সমস্ত গল্প কিন্তু শুনতেও পাবে না, আর মজা উপভোগ করতেও পারবে না। কেউ যদি প্রচন্ড শীতকালে এমনিতেই দেখবে আমরা কাঁথা মুড়ি দিয়ে, লেপ মুড়ি দিয়ে একদম ঘুমিয়ে থাকি, উঠতেই চাই না, তাহলে গল্পবুড়ো কখন ডাকছে? সেই শীতকালেরই অনেক অনেক ভোরে, যখন উঠবার কথা তোমরা কল্পনাও করতে পারো না। কিন্তু সেই শীতকে ভয় পেয়ে যদি কেউ গল্পবুড়োর কাছে না যায়, তাহলে গল্পবুড়ো তাদেরকে আর গল্প শোনাবে না। তাই গল্পবুড়োর কাছে গল্প শুনতে হলে শীতকে ভয় না পেয়ে শীতের থেকে উঠে ওই প্রখর প্রত্যুষে দৌড়ে যেতে হবে গল্পবুড়োর কাছে, এবং দেখতে হবে গল্পবুড়োর তলপিটার ভেতরে কি কি আছে এবং গল্পবুড়ো কি কি গল্প তোমাদের জন্য এনেছে। দেখো তোমরা, কেশবতী নন্দিনী, কেশ মানে কি? চুল। কেশ কথার অর্থ বলো কি? কেশ কথার অর্থ হলো চুল, অর্থাৎ এই যে এই কেশ কথার অর্থ হলো চুল, অর্থাৎ এই কেশবতী নন্দিনীর অনেক লম্বা চুল এবং অনেক সুন্দর। এটা হচ্ছে কেশবতী নন্দিনী হচ্ছে রূপকথার গল্পের একটা খুব গুরুত্বপূর্ণ চরিত্র। আর কি কি আমরা পড়লাম? কড়ির পাহাড়। দেখো তোমাদের জন্য আমি এনেছি কড়ির পাহাড়। কড়ির পাহাড় দেখতে কেমন লাগে একটু দেখে নাও। এমনি সাধারণ অনেক পাহাড় আমরা দেখেছি, সেই পাহাড়ের থেকে অনেক অনেক বেশি সুন্দর হচ্ছে এই কড়ির পাহাড়, যেটা আমরা শুধুমাত্র রূপকথার গল্পেই খুঁজে পাবো। এই দেখো পক্ষীরাজ ঘোড়া। পক্ষীরাজ ঘোড়া মানে কি? ঘোড়া কিন্তু পাখির মতো দুটো ডানা আছে। এই ঘোড়া কিন্তু আকাশে উড়তে পারে। রূপকথার নানা রকম চরিত্ররা এই ঘোড়াতে করেই এদিক ওদিক যাতায়াত করে। দেখো গুরুত্বপূর্ণ পংক্তিগুলো কি কি রেখেছি। ডাক ছেড়ে সে ডাক ছেড়ে, এটা আমি প্রথমেই তোমাদেরকে বলে দিয়েছি। ডাক ছেড়ে অর্থাৎ জোরে জোরে, ডাক ছেড়ে মানে জোরে জোরে কি করছে? ডাকছে। বুঝতে পেরেছো এই লাইনটার মানে? ডাক ছেড়ে অর্থাৎ জোরে জোরে সে ডাকছে। ভর্তি আমার তলপিটায়, তার তলপিটাতে কি কি ভর্তি আছে? তলপিটায়
রূপকথার গল্পের বিভিন্ন উপাদান, যেমন দত্তি, দানব, যক্ষীরাজ, পক্ষীরাজ, ময়নামতি, টলটলে, হট্টমেলার হাটখানা, তেপান্তরের মাঠখানা, সোনার কাঠি ঝলমলে, কেশবতী, নন্দিনী, সব কিছু এই তল্পিটার মধ্যে ভর্তি হয়ে আছে। সোনার কাঠি ঝলমলে, হ্যাঁ, আমরা রূপকথার গল্পে দুটো কাঠির উল্লেখ পাবো, সোনার কাঠি, রূপোর কাঠি। সোনার কাঠি ছুঁয়ে দিলে রাজকুমারী ঘুমিয়ে যায়, রূপোর কাঠি ছুঁয়ে দিলে রাজকুমারী জেগে ওঠে, বা এটা উল্টোটাও হতে পারে, সোনার কাঠি ছুঁয়ে দিলে জেগে ওঠে, রূপোর কাঠি ছুঁয়ে দিলে ঘুমিয়ে যায়। তাই সোনার কাঠিটা এই রূপকথার গল্পের একটা খুব গুরুত্বপূর্ণ উপাদান। তারপরে হচ্ছে শীতের প্রখর প্রত্যুষে। প্রখর প্রত্যুষ, প্রত্যুষ কথার অর্থ হলো ভোরবেলা। তাহলে প্রখর প্রত্যুষ মানে অনেক ভোর, তখন মানে আলো একদম দেখা যাচ্ছে না, প্রায় অন্ধকার, সেই রকম ভোরে গল্পগুলো এসেছে ছোট্টদেরকে গল্প শোনাবার জন্য। দেখো, শব্দার্থ থুতথুড়ে। থুতথুড়ে কথার অর্থ নড়বড়ে, অর্থাৎ একদম থুতথুড়ে বুড়ো, মানে কি একদম নড়বড় নড়বড় করছে, সোজা হয়ে হাঁটতে পারছে না, সোজা হয়ে চলতে পারছে না, তাকে বলা হয় থুতথুড়ে বুড়ো। সত্তরে, সত্তরে কথার অর্থ হলো তাড়াতাড়ি। হাঁক, হাঁক মানে জোরে ডাক, মানে সাধারণভাবে ডাক না, একটু জোরে ডাকা, সেটাকে বলছে হাঁক। তল্পি মানে হচ্ছে ঝোলা। আজগুবি, আজগুবি মানে হচ্ছে অদ্ভুত, যেটা কাল্পনিক, অদ্ভুত, যেটা আমরা সাধারণভাবে চোখে দেখিনি। মন পবন অর্থাৎ মনের মতো বাতাস, মানে মন যেদিকে খুশি উড়ে যাবে এই রকম বাতাসের সাথে সাথে। প্রত্যুষ কথার অর্থ হলো ভোর। ব্যাকরণগত আলোচনায় দেখো কি রেখেছি, বিপরীত শব্দ আর মিলযুক্ত শব্দ। উত্তরে, দক্ষিণা, এটা কিন্তু দক্ষিণা হবে না, এই যে দক্ষিণা হবে না, এটা হলে কিন্তু কেটে দেব। দক্ষিণা, এখানটা খ হবে। উত্তর যদি বলা হয়, উত্তর যদি বলা হয় তাহলে সেটা থেকে হবে দক্ষিণ, কিন্তু যদি যখনই বলে দেবে উত্তরে, তখন ওইটা হয়ে যাবে দক্ষিণা, খ হয়ে যাবে, কয়ে মূর্ধন্য স হবে না। চেঁচিয়ে, তার বিপরীত হবে চুপ করে। থুতথুড়ে, ওই যে বললাম থুতথুড়ে, নড়বড়ে, ভালো করে হাঁটাচলা করতে পারছে না, সেই রকম, তার বিপরীত হয়ে যাবে হৃষ্টপুষ্ট, অর্থাৎ বেশ সবল, হৃষ্টপুষ্ট। সত্তর কথার অর্থ হলো তাড়াতাড়ি, তাহলে তার বিপরীত হয়ে যাবে ধীরে। এবার দেখো মিলযুক্ত শব্দ। যক্ষীরাজের সাথে মিল করে কোনটা হচ্ছে? পক্ষীরাজ। দাঁড়খানার সাথে মিল করে কোনটা হচ্ছে? কারখানা। দেখো, এই পুরো কবিতাটা তো তোমরা পড়লে, বিষয় সংক্ষেপ জানলে, শব্দার্থ জানলে, সমার্থক শব্দ, মিলযুক্ত শব্দ, বিপরীত শব্দ। এরপরে তোমাদের জন্য যেটা সব ইম্পর্টেন্ট পোর্শন, যে কি কি প্রশ্ন মোটামুটি আসতে পারে। ছোটদের জন্য গল্পগুলো কি কি ধরনের গল্প নিয়ে এসেছে? ছোটদের জন্য গল্পগুলো রূপকথার বিভিন্ন উপাদান আছে, এই রকম উপাদান সম্বলিত বিভিন্ন কাল্পনিক গল্প নিয়ে এসেছে। রূপকথার গল্পের কি কি উপাদান কবিতায় খুঁজে পেয়েছো? রূপকথার গল্পের বিভিন্ন উপাদান আমরা কবিতায় খুঁজে পেয়েছি, যেমন দত্তি, দানব, যক্ষীরাজ, পক্ষীরাজ, কড়ির পাহাড়, মানিক হীরা, ময়নামতি, সোনার কাঠি, তেপান্তরের মাঠখানা, আজগুবি সব কারখানা, এই সমস্ত উপাদান আমরা খুঁজে পেয়েছি। ভালো করে বই দেখে দেখে লিখবে, একটাও যেন বাদ না যায়, কোন কোন উপাদানগুলো রূপকথার গল্পে আমরা খুঁজে পেয়েছি, রূপকথার গল্পের কোন কোন উপাদান এই কবিতাটাতে আমরা খুঁজে পেয়েছি। গল্পগুলোর গল্প শুনবার জন্য ছোটদেরকে কখন ঘুম থেকে উঠতে হবে, এটা আমি অনেকবার বলেছি, একদম প্রথম থেকে। প্রখর প্রত্যুষে, অর্থাৎ খুব ভোরবেলায় গল্প শুনবার জন্য ছোটদেরকে উঠতে হবে, না হলে কিন্তু গল্পগুলো তাদেরকে গল্প শোনাবে না। তোমরাও তাহলে ছটপট এই কবিতাটা পড়ে নিয়ে, বুঝে নিয়ে এই প্রশ্নের উত্তরগুলো নিজের ভাষায় লেখার চেষ্টা করো। তারপর যদি কোনো অসুবিধা হয়, সেই সব অসুবিধা সমাধান করতে তো আমি আছি। তাহলে ভালো থাকবে, ভালো করে পড়াশোনা করবে, দেখা হবে নেক্সট ক্লাসে নেক্সট কোনো টপিক নিয়ে।